তিনি ছিলেন মার্কিন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি মুক্তিপণের জন্য একটি বিমান ছিনতাই করেন। $2 লাখ ও প্যারাশুট সহ একটি বাণিজ্যিক জেট থেকে লাফ দেন। On November 24, 1971, a man who would become known as D.B. Cooper hijacks a plane and then jumps out, taking with him a ransom of $200,000. এরপর তিনি যেন হাওয়ায় মিলিয়ে যান। জীবিত বা মৃত কেউ তাকে কখনো খুঁজে পায়নি। He leapt out of a commercial jet with a parachute, $200,000, and was never seen again, dead or alive. 1971 সালে একটি আমেরিকান এয়ারলাইনের বিমান টেক অফ করার মাত্র কয়েক মিনিট পর বিমানের শেষ সারির আসনে বসা এক যাত্রী এয়ার হোস্টেসকে তার কাছে ডাকলেন এবং হাসতে হাসতে একটি চিঠি দিলেন। সেই চিঠিতে লেখা ছিল মাত্র কয়েকটি শব্দ, যা পুরো আমেরিকায় আলোড়ন সৃষ্টি করেছিল। I have a bomb. The man seated in the last row, Cooper, hands a note to the flight attendant, Florence Schaffner. She doesn't read it at first. She puts it in her pocket, and then Cooper says to her, "You might want to read that." The note says, "I have a bomb, and I'd like you to sit next to me." Dallas, this is 305. Passenger advises he's hijacking aircraft. Has bomb in briefcase, over. FBI ইতিহাসের অন্যতম অমীমাংসিত রহস্য বিমান ছিনতাইকারী ড্যান কুপারের রহস্যময় অন্তর্ধান। কি ঘটেছিল সেদিন? কেন FBI আজ পর্যন্ত তাকে জীবিত বা মৃত খুঁজে বের করতে পারেনি? Hundreds of troops combed the woods near Woodland and east to the town of Ariel. The search for Cooper and his $200,000 went on for weeks, but nobody really knew where he bailed out, where he landed, or even if he survived. খুঁজে বের করাই তো দূরের কথা, আমেরিকার সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাও গত 50 বছরে সেই যাত্রীর সামান্যতম কোনো তথ্য পর্যন্ত বের করতে পারেনি। And the crazy thing about D.B. Cooper is that we don't even know who he is. The unsolved case continues to captivate the public 5 decades after the skyjacking took place. Perhaps someday one of the many passionate sleuths still investigating this mystery will help us discover D.B. Cooper's real name. এই রোমাঞ্চকর ঘটনা শুরু হয়েছিল 24 নভেম্বর 1971 সালে পোর্টল্যান্ড এয়ারপোর্ট থেকে। একজন ব্যক্তি যে দেখতে একজন ব্যবসায়ীর মতো লাগছিল, সে পোর্টল্যান্ড থেকে সিয়াটলের জন্য একটি টিকিট বুক করলেন এবং সরাসরি বিমানের দিকে এগিয়ে গেলেন। তখন আমেরিকায় অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য কোনো কঠোর নিরাপত্তা ছিল না। যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা হতো না, এমনকি তাদের পরিচয় যাচাইও করা হতো না। এটি ছিল নর্থ ওয়েস্ট অরিয়েন্ট এয়ারলাইন্সের একটি বোয়িং 727 বিমান, যা মাত্র 45 মিনিটের মধ্যে পোর্টল্যান্ড থেকে সিয়াটলে পৌঁছানোর কথা ছিল। একটি সানগ্লাস পরা ও ব্রিফকেস হাতে ড্যান কুপার নামের এই যাত্রী বিমানে ওঠেন এবং তার পছন্দের আসনে বসেন, যা ছিল বিমানের একদম শেষ সারির আসন। তিনি নিজের জন্য একটি ড্রিঙ্ক অর্ডার করেন এবং একটি সিগারেট জ্বালান। এখানে পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কারণ 70-এর দশকে বিমানে ধূমপান করা অনুমোদিত ছিল। ঠিক 2:58 ফ্লাইট টেক অফ করে। টেক অফের পরপরই ড্যান কুপার পেছনে ফিরে পাশের এয়ার হোস্টেসকে হাসতে হাসতে একটি খাম দিলেন। এয়ার হোস্টেস, যার নাম ছিল ফ্লোরেন্স শ্যাফনার, যখন সেই চিঠিটি পড়েন তখন যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যখন ফ্লোরেন্স ড্যান কুপারের পাশে বসেন তখন তিনি তার ব্রিফকেস খুলে দেখান, যেখানে 8টি ডায়নামাইট স্টিক এবং একটি ডেটোনেটর ছিল। সংক্ষেপে বলতে গেলে বিমানটি হাইজ্যাক হয়ে গিয়েছিল এবং ড্যান কুপারের মোট 3টি দাবি ছিল। বিকেল 5টার মধ্যে তাকে $2 লক্ষ নগদ টাকা, 2টি প্যারাশুটের জোড়া এবং সিয়াটল এয়ারপোর্টে একটি রিফুয়েলিং ট্রাক প্রস্তুত রাখতে হবে। তার দাবিগুলোর শেষে তিনি ফ্লোরেন্স শ্যাফনারকে পরোক্ষভাবে ইঙ্গিত দেন যে যদি কোনো ভুল হয় তবে তিনি বোমাটি ফাটিয়ে দেবেন। ড্যান কুপার ছাড়া বিমানে আরো 35 জন যাত্রী ছিলেন, যারা এই পুরো ঘটনার ব্যাপারে একদমই জানতেন না। ফ্লোরেন্স শ্যাফনার ককপিটে গিয়ে ক্যাপ্টেনকে পুরো ঘটনা জানান। আরেকজন এয়ার হোস্টেস, যার নাম টিনা মাকলো ছিল, সে তখন ইন্টারকম নিয়ে ড্যান কুপারের পাশে বসেন এবং ক্যাপ্টেন ও ড্যান কুপারের মধ্যে বার্তা আদান প্রদানের দায়িত্ব নেন। মনে রাখতে হবে, এটি ছিল আমেরিকার ইতিহাসের প্রথম বিমান হাইজ্যাক, যা মুক্তিপণ পাওয়ার জন্য করা হয়েছিল। He was the first man in U.S. history to hijack a plane for ransom. এ কারণে স্থানীয় কর্তৃপক্ষ এবং FBI সিদ্ধান্ত নেয় যে হাইজ্যাকারের সব দাবি পূরণ করা হবে। স্পষ্টতই কর্তৃপক্ষ জানতো যে ড্যান কুপার বেশিক্ষণ পালাতে পারবে না। 45 মিনিটের মধ্যে সিয়াটলে অবতরণ করার কথা থাকলেও বিমানটি পরবর্তী 1.5 ঘন্টা ধরে এয়ারপোর্টের চারপাশে চক্কর দিতে থাকে। আর বাকি 35 জন যাত্রী, যারা এই ঘটনার ব্যাপারে কিছুই জানতেন না, তাদের বলা হয় যে কারিগরি সমস্যার কারণে বিমান অবতরণে দেরি হচ্ছে।
এদিকে সিয়াটল ন্যাশনাল ব্যাংক থেকে 10,000টি $20 নোট সংগ্রহ করা হয়, যার সিরিয়াল নম্বর রেকর্ড করা হয় এবং কাছের একটি স্কাই ডাইভিং ক্লাব থেকে 2টি প্যারাশুটের জোড়া সংগ্রহ করা হয়। অবশেষে বিকেল 5:45 বিমানটি অবতরণ করে এবং প্রতিশ্রুতি অনুযায়ী ড্যান কুপারকে নগদ টাকা ভর্তি একটি ব্যাগ ও 2টি প্যারাশুট দেওয়া হয়। একই সঙ্গে বিমানটিতে পুনরায় জ্বালানি ভরাও সম্পন্ন করা হয়। নিজের দাবিগুলো পূরণ করানোর পর ড্যান কুপার 35 জন যাত্রী এবং 2 জন ফ্লাইট ক্রুকে প্লেন থেকে নেমে যাওয়ার অনুমতি দিল, তবে পাইলট এবং আরও 2 জন ক্রুকে প্লেনে থাকার নির্দেশ দিল। তখন রাত হয়ে গিয়েছিল এবং প্লেন আবার টেক অফ করলো। ড্যান কুপার তার পাশে বসা টিনা মাকলোকে ব্যবহার করে পাইলটকে কিছু বিশেষ নির্দেশ পাঠালো। সে চেয়েছিল প্লেনের ল্যান্ডিং গিয়ার এবং ফ্ল্যাপ খোলা থাকুক, উচ্চতা 10,000 ফিট রাখা হোক, গতি 320 কিলোমিটার প্রতি ঘন্টা থাকুক এবং প্লেন সোজা মেক্সিকো সিটির দিকে উড়ে যাক। পাইলট তার বাকি সব দাবি মেনে নিয়েছিল, কিন্তু ফুয়েলের কারণে সরাসরি মেক্সিকো সিটি যাওয়া সম্ভব ছিল না। তাই পাইলট ড্যান কুপারকে 2টি বিকল্প দিল। রেনো বা ফিনিক্সে রিফুয়েলিং করা হবে। রাতের অন্ধকারে প্লেন রেনোর দিকে রওনা হয়। তখনই ড্যান কুপার টিনা মাকলোকে ককপিটে চলে যেতে বলে, যেখানে 2 জন পাইলট এবং 1 ফ্লাইট অ্যাটেন্ডেন্ট উপস্থিত ছিল। যখন টিনা ককপিটের দরজা বন্ধ করতে পেছনে ঘুরলো, তখন সে শেষবারের মতো শুধু দেখলো ড্যান কুপার তার কোমরে কিছু বাঁধছে। এরপর প্লেনের পেছনে দরজা খুলে যায় এবং ড্যান কুপার সেখান থেকে লাফ দেয়। তারপর যা ঘটেছিল তা গত 50 বছর ধরে আলোচনার বিষয়। 3 ঘন্টা পর যখন প্লেন রেনোতে অবতরণ করলো, তখন পুরো প্লেন ভালোভাবে তল্লাশি করা হলো, কিন্তু প্লেনে না ড্যান কুপার ছিল, না কোনো বোমা পাওয়া গেল। শুধু প্লেনেই নয়, এই ঘটনার পর ড্যান কুপারের কোনো খোঁজই পাওয়া গেল না, না জীবিত না মৃত। প্রায় 9 বছর পর অর্থাৎ 1980 সালে একটি ঘটনা ঘটেছিল। দক্ষিণ ওয়াশিংটনে কলম্বিয়া নদীর তীরে একটি সমুদ্র সৈকত আছে, যাকে টিনাবার বলা হয়। সেখানে এক শিশু তার বাবা মায়ের সাথে খেলছিল যখন সে নদীর তীরে কিছু টাকা খুঁজে পায়। এই টাকা ছিল $20 নোটের 3টি গাছি, যা মোট $5,800 হয়। শিশুটির বাবা মা এই টাকা নিয়ে FBI এর কাছে যান। সৌভাগ্যবশত এই নোটগুলোর সিরিয়াল নম্বর ড্যান কুপার যে টাকা নিয়ে গিয়েছিল তার সাথে মিলে যায়। ড্যান কুপার বিমান ছিনতাই কেসে 9 বছর পর এটিই ছিল প্রথম অগ্রগতি, কিন্তু কেস সমাধান হওয়ার পরিবর্তে এই ঘটনা কেসটিকে আরও জটিল করে তোলে, কারণ এই টাকা তার সম্ভাব্য ঝাঁপ দেওয়ার স্থানের প্রায় 27 কিলোমিটার দূরে পাওয়া গিয়েছিল। প্রথমে ধারণা করা হয়েছিল যে লুইস নদীতে ঝাঁপ দেওয়ার পর এই টাকা কুপারের কাছ থেকে পড়ে গিয়েছিল এবং সেখান থেকে ভেসে কলম্বিয়া নদীতে চলে আসে। কিন্তু পরে লক্ষ্য করা হয় যে কলম্বিয়া নদী তো বিপরীত দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এই টাকা লুইস নদী থেকে ভেসে টিনাবার সৈকতে আসার কোনো সম্ভাবনা নেই। FBI এর জন্য এটি আরও রহস্যময় হয়ে উঠল। শুধু তাই নয়, 1974 সালে অর্থাৎ ছিনতাইয়ের 3 বছর পর টিনাবার সৈকতের ধারে কিছু খনন কাজ করা হয়েছিল। সেই সময় সৈকতের ধারে অতিরিক্ত বালু ফেলা হয়েছিল এবং এই টাকা সেই বালুর ভেতরে পাওয়া গিয়েছিল। এই নতুন তথ্য থেকে অনুমান করা হয়েছিল যে হয় ড্যান কুপার নয়তো তার কোনো সহযোগী ইচ্ছাকৃতভাবে কেসটিকে বিভ্রান্ত করার জন্য 3 বছর পর টিনাবার সৈকতে এসে এই টাকা পুঁতে রেখেছিল। এই কেস নিয়ে FBI ড্যান কুপারের মতো দেখতে অনেক লোককে তদন্ত করেছে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়নি। অনেক থিওরি বলছে যে কুপার সম্ভবত একজন প্রশিক্ষিত সামরিক কমান্ডো ছিল, কারণ যে প্যারাশুটটি সে নিয়ে গিয়েছিল তা ছিল একটি সামরিক প্যারাশুট, যা পরিচালনা করা অনেক বেশি কঠিন ছিল। প্লেনে ফেলে যাওয়া সাধারণ প্যারাশুটের চেয়ে অনেক বেশি কঠিন। 1980 সালে পাওয়া $5,800 ছাড়া বাকি 9,710টি নোট আর কখনো খুঁজে পাওয়া যায়নি। প্রমাণ হিসেবে FBI এর কাছে কেবল ড্যান কুপারের স্কেচ, সেই টিকেট আছে যেখানে সে নিজের নাম লিখেছিল এবং একটি টাই আছে যার ক্লিপ বাম পাশে ছিল। এটি প্রমাণ করে যে ড্যান কুপার সম্ভবত একজন বাঁহাতি ব্যক্তি ছিল। এই কেস গত 50 বছর ধরে FBI কে বিভ্রান্ত করে রেখেছে। এখনো FBI এর ওয়েবসাইটে এই কেসের সব তথ্য সংরক্ষিত আছে এবং এই কেসের ফাইল এখনো খোলা রয়েছে। তবে 2 বছর আগে ডিবি কুপার রহস্যের অনুসন্ধানকারী ড্যান গ্রাইডার নর্থ ক্যারোলিনার একটি সম্পত্তিতে একটি প্যারাশুট খুঁজে পান, যা রিচার্ড ম্যাককয় নামে এক ব্যক্তির মালিকানাধীন ছিল। ম্যাককয়কে ডিবি কুপারের কাণ্ডের 5 মাস পর ইউটাহতে প্রায় একই ধরনের একটি ছিনতাই ঘটনার জন্য দায়ী করা হয়। তিনি বিমান ছিনতাই করেছিলেন, কিন্তু 45 বছরের কারাদণ্ডের মাত্র 2 বছর পর জেল থেকে পালিয়ে যান এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। গ্রাইডার বিশ্বাস করেন পাওয়া প্যারাশুটটি ওই ছিনতাইয়ের সাথে জড়িত হতে পারে। ম্যাককয়ের সন্তানরা কাউবয় স্টেট ডেইলিকে জানান যে তারা অনেকদিন ধরেই সন্দেহ করে আসছেন যে তাদের বাবা ডিবি কুপার ছিলেন।
ওই সম্পত্তির নমুনাগুলো এখন FBI সংগ্রহ করেছে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি এটি সেই প্যারাশুটগুলোর সাথে মেলে কিনা, যেগুলো ঝাঁপের স্থানের কাছাকাছি পাওয়া গিয়েছিল। আশা করি এই ভিডিওটি আপনারা অনেক বেশি লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাময় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অসাধারণ ভিডিওতে।